নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি সুবিখ্যাত গল্প শোনাতে চলেছি। আজকের গল্পের নাম চুরি। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। প্যারীমোহনবাবু আবার মোড়ের পানের দোকানটায় ফিরে চললেন। সকাল থেকে হাঁটাহাঁটি বড় বেশি হয়েছে, কোমরের ব্যথাটাও বেড়েছে। জল কাদার ভিতর এতখানি রাস্তা আবার ফিরে যেতে অত্যন্ত কষ্টই হবে, তবু না গিয়ে তার উপায় নেই। একবার অবশ্য মনে হয়েছিল পয়সা দুটো রাস্তার কোনো গরিব ভিখিরিকে দিয়ে দিলেই হাঙ্গামা চুকে যায়, কিন্তু বিবেকের দংশন তাতে শান্ত হয় না। এ 2 পয়সা দান করার অধিকার তো তার নেই। দোকানদার পয়সা ফেরত দেবার সময় ভালো করে না গুনেই পকেটে রেখেছিলেন। এইমাত্র বিড়ি বার করতে গিয়ে পয়সাগুলোর হিসাব করে তার ভুল ধরতে পেরেছেন। দোকানদার অবশ্য প্যারীমোহন বাবুকে চিনতেই পারল না। প্যারীমোহন বাবুকেই বুঝিয়ে দিতে হলো যে খানিক আগে তিনি তার দোকান থেকে 2 পয়সার বিড়ি কিনেছেন এবং সে বিড়ির দাম দেবার জন্যে যে দোয়ানিটি দিয়েছেন, দোকানদার তার ভাঙানি ফেরত দিতে ভুল করেছে। ভুল শুনেই দোকানদারের মেজাজ গরম হয়ে উঠল। খেকিয়ে উঠে বলল, কে ভুল হুয়া? 2 पैसा के बीड़ी लेके 2 घंटा बाद भूल देखा नहीं आया। অত্যন্ত অপমানিত বোধ করলেও প্যারীমোহন বাবুকে এবার ধৈর্য ধরে বুঝিয়ে দিতে হলো যে তিনি দোকানদারের কাছে কিছু দাবি করতে আসেননি, এসেছেন যে 2 পয়সা সে ভুল করে বেশি দিয়েছিল তাই ফেরত দিতে। দোকানদারের উগ্রতাটা একটু শান্ত হলো, কিন্তু কণ্ঠস্বর বিশেষ মোলায়েম হয়েছে মনে হলো না। কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি ওঠা মাথার মাঝখানে অত্যন্ত বেমানান ভাবে টাক পড়া ছেঁড়া কোট, তালি দেওয়া কাপড় পরানে, ভাঙা ছাতি হাতে এই মাঝ বয়সী মানুষটিকে অদ্ভুত কোনো জীব বিশেষ হিসেবেই একটুখানি লক্ষ্য করে দোকানদার তাচ্ছিল্য ভরে বললে, তবে দিজিয়ে। প্যারীমোহন বাবু আবার বাড়ির পথ ধরলেন। আপনা থেকে পয়সা ফেরত দিতে গিয়ে দোকানদারের যে করুণা মিশ্রিত অবজ্ঞাটুকু পেলেন, তাতে আহত না হবার মতো অসাড় এখনো তিনি হননি। কিন্তু তবু এ ধরনের অবজ্ঞা অনেকটা এখন সয়ে গিয়েছে। সাধারণত মানুষের কাছে অবজ্ঞাই এখন তিনি পেয়ে থাকেন। সে অবজ্ঞা করুণা বা সদয় সহানুভূতির আবরণে বরং আরো তিক্তই লাগে। আজ রাখাল দফাদারের গদিতে যেমন হয়েছে। রাখাল তার বহু পুরাতন ছাত্র। যৌবনে শিক্ষাদানের সুমহৎ আদর্শ সামনে রেখে যখন প্রথম স্কুল মাস্টারিতে ঢুকেছিলেন, তখন গোড়ায় 5-6 বছরে যেসব ছাত্র তার হাত দিয়ে পার হয়েছে, রাখাল তাদের মধ্যে একজন। ছাত্র হিসেবে মোটেই ভালো ছিল না, তার উপর শয়তানি বুদ্ধিতে ছিল পাকা। ক্লাসে 5টা হোম টাস্কের বদলে 2টো অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে লিখে 5টা বলে চালাবার চেষ্টা। পরীক্ষায় লুকিয়ে বই নিয়ে গিয়ে বা পরের খাতা দেখে টোকবার বদমায়েশির জন্যে প্যারীমোহন বাবুর কাছে অনেক বকুনি, ধমক,
কানমলা চড় সে খেয়েছে। প্যারীমোহন বাবু চিরকাল অত্যন্ত সিধে কড়া মাস্টার বলে পরিচিত। ছেলেদের পড়াবার জন্যে তিনি চিরদিন প্রাণপাত করে এসেছেন, কিন্তু তার কাছে কোনো ফাঁকি মিথ্যার এতটুকু প্রশ্রয় নেই। অন্যায় দেখলে তিনি বজ্রের মতো কঠিন। প্যারীমোহন বাবুকে হাত করবার জন্যে কিনা বলা যায় না, রাখাল বাড়িতে বলে বুঝিয়ে তাকে তার বাড়ির মাস্টার হিসেবে রাখবার ব্যবস্থা করেছে। তারই দরুন বিদ্যালয়ে শেষ পরীক্ষার বেড়া সে কোনো রকমে টপকে পার হয়েছে বটে, কিন্তু আর কিছু সুবিধা পায়নি। প্যারীমোহন বাবুকে দাম দিয়ে কেনা যায় না। রাখালের প্যারীমোহন বাবুর প্রতি অনুরাগ বা শ্রদ্ধা না থাক, কৃতজ্ঞতাটুকু ছিল। পরবর্তী জীবনে নিজের ছেলেকে পড়াবার ভার সে আপনা থেকে ডেকে পাঠিয়ে প্যারীমোহন বাবুর উপরেই ছেড়ে দিয়েছে। রাখালের ছেলে প্যারীমোহন বাবুর স্কুলে পড়ে না। প্যারীমোহন বাবুর স্কুলকে কানা করে শখানেক গজ দূরে বড় রাস্তার উপর যে নতুন শৌখিন বড়লোকদের ছেলেদের অনেক বেশি মাইনের স্কুল কিছুদিন হলো বসেছে, তার সে ছাত্র। তবু রাখাল প্যারীমোহন বাবুকে খাতির করে ডেকে পাঠিয়ে বলেছে, আপনার হাতে পড়েও আমি তো আর মানুষ হলাম না, দেখুন আমার ছেলেটাকে যদি পারেন। রাখাল তখন থেকেই ওই রকম আধা মুরব্বি আনা আধা সম্মানের সুরে কথা বলে। প্যারীমোহন বাবু সে সময়ে কাজটা পেয়ে অবশ্য বেঁচে গিয়েছিলেন। তার দৈন্যদশা তখন থেকেই শুরু হয়েছে। পাড়ায় শৌখিন নতুন স্কুলটি হওয়ার দরুন তাদের স্কুলের অবস্থা অত্যন্ত কাহিল। নতুন স্কুলের প্রকাণ্ড জমকালো বাড়ি, তার ধরন ধারণ চাল চলন সবই উঁচু দরের। তাদের ভাঙা পুরনো একতলা বাড়ির সেকেলে স্কুলে নেহাত নিরুপায় না হয়ে কেউ আর ছেলে পাঠায় না। স্কুল উঠে যাবার সম্ভাবনার ভয় দেখিয়ে সেক্রেটারি মশাই সব শিক্ষকেরই মাইনে কমিয়ে দিয়েছেন। ওদিকে দিনকাল তখন থেকেই খারাপ। ছেলে মেয়ে নিয়ে প্যারীমোহন বাবুর সংসারও তখন বেশ বৃহৎ হয়ে উঠেছে। ছোট বড় 7টি মানুষের দুবেলার অন্ন প্রতিদিন জোগাতে হয়। রাখালের ছেলেও যথা সময়ে এই সেদিন স্কুলের গণ্ডি পার হয়ে গিয়েছে। তারই কিছু আগে পৃথিবীময় যুদ্ধ বেঁধেছে ও প্যারীমোহন বাবুর দুর্দশা চরম সীমায় গিয়ে পৌঁছেছে। টিউশনি ও মাস্টারির আয়ে আগে কোনো রকমের লজ্জা নিবারণ করে শাক ভাতের সংস্থান হতো। লজ্জা নিবারণ দূরের কথা, বাড়ি ভাড়া দিয়ে এখন তাতে শাকটুকুর উপর ভাতের ব্যবস্থা করতেই কুলোয় না। প্যারীমোহন বাবু অনেক ইতস্তত করে। নিজের মনের সঙ্গে অনেক বোঝাপড়ার পর আজ একটি বিশেষ আর্জি নিয়েই রাখালের কাছে গিয়েছিলেন। রাখাল এখন মস্ত ব্যবসাদার। তার ইট সুরকির পৈতৃক কারবার যুদ্ধের বাজারে মিলিটারি কন্ট্রাক্টের দৌলতে রাতারাতি ফেপে উঠেছে। 10-20টা লরি সারাক্ষণ তার আড়তে আসছে যাচ্ছে। নদীর ঘাটে টালি বালির ভরা দাঁড়াবার জায়গা পাচ্ছে না। দাঁড়াবার জায়গা তার গদিতেও নেই। বাড়িতে গিয়ে দেখা পাওয়া দুষ্কর বলে প্যারীবাবু রাখালের গদিতেই এসেছিলেন সকালবেলা।
ইট সুরকির ব্যবসা হলে কি হয়, রাখালের গদিতে এখন সাহেবী ব্যবস্থা, বাইরে সাবেকি কায়দায় খাতাপত্র বাক্স নিয়ে তার সরকার ইত্যাদি বসে। বাছাই করা ধনী মানি খদ্দেরদের খাতির করিবার জন্যে রাখালের ভিতরে আলাদা হাল ফ্যাশনের অফিস ঘর। খবর না পাঠিয়ে সেখানে ঢোকা যায় না। প্যারীমোহন বাবু অনেকক্ষণ ধরে ভিতরে খবর দেবার চেষ্টা করেছেন, কেউ তাকে গ্রাহ্য করেনি। অবশেষে বিরক্ত হয়ে একজন সরকার বলেছে, বলুন মশাই, কি বলতে হবে গিয়ে? দেখেছেন কিরকম কাজের ভিড়, নিঃশ্বাস ফেলবার কারো ফুরসুত নেই। এর ভেতর যত বাজে ফাইফরমাস। কাজ কারবার ছাড়া যদি দেখা করতে চান তো বাবুর বাড়ি গেলেই পারেন। এটা তো বৈঠকখানা নয়, ব্যবসার জায়গা। প্যারীমোহনবাবু শান্তভাবে বলেছেন, বাড়ি গিয়ে দেখা হয়নি বলেই এখানে এসেছি। আপনি শুধু একটু গিয়ে খবর দিন যে প্যারীমোহনবাবু এসেছেন। যদি তার দেখা করবার সময় না থাকে আমি চলে যাব। প্যারীমোহনবাবুর দিকে একবার ভ্রুকুটি করে সরকার ভিতরে গেল খবর দিতে। খবর পেয়ে কিন্তু রাখাল যেভাবে নিজে বেরিয়ে এসে অভ্যর্থনা করেছে তাতে আর কেউ হলে বেশ একটু গর্বই বোধ করত। আরে মাস্টার মশাই যে, আপনি এসে এখানে দাঁড়িয়ে আছেন, কি লজ্জার কথা। আপনার আবার খবর দেওয়া দেওয়ি কি? শটান অফিসে চলে আসবেন। আসুন আসুন। কাটা দরজাটা সে নিজেই ফাঁক করে ধরেছে মাস্টার মশাইয়ের যাওয়ার সুবিধে করে দেবার জন্যে। প্যারীমোহনবাবু ছাতিটি হাতে নিয়ে ভিতরে ঢুকেছেন। অফিস ঘরের মেঝেতে কার্পেট পাতা। প্যারীমোহনবাবুর কাছে সেটা অত্যন্ত দামি মনে হয়েছে। কাদা মাখা ময়লা ছেঁড়া পোশাক নিয়ে গিয়ে বসতে বেশ একটু সংকোচই তার হয়েছে। ঘরে আরও একজন আছে, তিনি ভাবেননি, ফিটফাট সাহেবী পোশাক পরা। এইসব আসবাবপত্রের সঙ্গে মানানসই এক ভদ্রলোক। তার সঙ্গে নিজের পরিচ্ছেদটা তুলনা করেই প্যারীমোহনবাবুর সংকোচ হয়েছে বেশি। কিন্তু এ সংকোচ তো ক্ষণিকের। এ সংকোচকে আমল দিলে আজকের দিনে পথে ঘাটে লোক সমাজে তার বেরোনোই বন্ধ করতে হয়। প্যারীমোহনবাবু তাই মন থেকে এটা সরিয়ে দেবার চেষ্টা করেছেন। কিন্তু রাখালি তার বদান্যতার আতিশয্যে বাদ সেধেছে। সগর্বে বেশ একটু অনুকম্পা মিশ্রিত সম্মানের সঙ্গে ঘরের অপর ব্যক্তিকে সম্বোধন করে বলেছে, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, সেন আমার মাস্টার মশাই, ছেলেবেলায় আমায় পড়িয়েছেন, মানে গাধা পিঠে মানুষ করেছেন আর কি। নিজের উদারতা ও বিনয়ে নিজে মুগ্ধ হয়ে রাখাল হেসেছে। সেন কলের পুতুলের মতো কেতাদুরস্তভাবে জ্যামিতিক সরল রেখায় ঘাড় ফিরিয়ে চেয়ার ছেড়ে একটু ডোবার ভঙ্গি করে হাত দুটো গলা পর্যন্ত তুলেছে। প্যারীমোহনবাবুও নমস্কার করেছেন, মাথা না নেড়ে কি করে শুধু চোখের তারা ওঠা নামার কৌশলে কারো আপাদমস্তক সমালোচনা করা যায়। সেনের দৃষ্টি থেকে প্যারীমোহনবাবু প্রথম বুঝতে পেরেছেন। রাখাল তখন সোৎসাহে বলে চলেছে, ওর এই চেহারা দেখে ভাবতেই পারবে না
কি ভয়টা ওকে আমরা করতাম, ঠিক বাঘের মতো। চড় চাপড় কানমলা কত যে খেয়েছি। দাঁত না বার করে শুধু ঠোঁট দুটো একটু বিস্তৃত করে কি করে দায়ে সারা হাসি হাসা যায়। সেনের মুখ দেখে প্যারীমোহন বাবু এবার শিখেছেন। এবার তার সত্যি অত্যন্ত অস্বস্তি বোধ হয়েছে। কোনো রকমে দরকারি কথাটা সেরে ফেলে যেতে পারলে তিনি বাঁচেন। বলেছেন, তোমার সময় নষ্ট করতে চাই না রাখাল, আমার শুধু একটা কথা ছিল। রাখাল বাধা দিয়ে বলেছে, আরে বসুন বসুন মাস্টার মশাই, গদিতে পায়ের ধুলো যখন দিয়েছেন তখন অমনি কি আর ছাড়ি? ছাড়তে সে সত্যিই চায় না। নেহাত কবে কোন যুগে ছেলেবেলায় পড়িয়েছেন বলে জীবন যুদ্ধের এমন পরাস্ত লবেজান সৈনিককে মনে রেখে খাতির দেখানোর মধ্যে যে কতখানি উদারতা ও মহত্ব আছে তা বোঝাবার এমন সুযোগ সে ছাড়তে পারে। তার অবস্থার আর কেউ হলে এমন চেহারা ও পোশাকের কোনো লোককে আমলই যে দিত না, আর সে যে সেই লোকটিকে রীতিমতো সশ্রদ্ধভাবে আপ্যায়িত করছে, এমন একটা বাহাদুরি নেবার সুবিধে প্রতিদিন তো হয় না। পান সিগারেট আনিয়ে নানাভাবে খাতির করে সে প্যারীমোহন বাবুকে ব্যতিব্যস্তই করে তুলেছে। খানিক বাদে বলেছে, আপনার চেহারা কিন্তু বড় খারাপ হয়ে গেছে মাস্টার মশাই। কি ক্ষমতাই না আপনার গায়ে ছিল তখন তো দেখেছি, আর চেহারা খারাপ হবে নাই বা কেন? বুঝেছ সেন, আজকালকার দিনে যে যা পারে লুটে নিচ্ছে। সবাইয়ের আঙুল ফুলে কলা গাছ, শুধু বেচারা মাস্টারদের কপাল পুড়ে ছাই হয়েছে। সব কিছুর দর অমন 3 গুণ 4 গুণ চড়া, কিন্তু এদের মাইনে কমেছে বই বাড়েনি। কি করে তাতে চলে বলতে পারো? একটু থেমে অনুকম্পার আতিশয্যে প্যারীমোহন বাবুকে রাখাল হঠাৎ জিজ্ঞাসা করেছে, আচ্ছা, স্কুলে এখন কত মাইনে পান মাস্টার মশাই? প্যারীমোহন বাবু অত্যন্ত অস্বস্তি বোধ করেছেন। পিন ফোটানো পোকাকে যেন অনুবীক্ষণের কাচের তলায় ধরা হয়েছে। তবু বাধ্য হয়ে বলেছেন, 60 টাকা পাই। 60 টাকা? তাও তো আপনি খুব বেশি পান। এই 60-এর ওপর টিউশনি ইত্যাদি সব মিলিয়ে ধরলুম 100 টাকা আয়। ভেবে দেখো সেন, 100 টাকায় একটা মানুষের আজকাল চলে না একটা গোটা সংসার। একটা রিক্সাওয়ালা দিনে আজকাল কত রোজগার করে জানো তো? তবু তাদের লৌকিকতা নেই, ভদ্র সেজে থাকবার দায় নেই। সেন এবার বোধহয় এই একঘেয়ে আলোচনার সহ্য করতে না পেরেই বিদায় নিয়েছে। রাখাল শ্রোতা ও দর্শকের অভাবে একটু নিরুৎসাহ হয়ে পড়ে জিজ্ঞাসা করেছে, তারপর বলুন মাস্টার মশাই, কি জন্যে পায়ের ধুলো দিয়েছেন? প্যারীমোহন বাবু সমস্ত সংকোচ কোনো রকমে জয় করে কথাগুলো বলেছেন। রাখালের ছেলে এখন আর স্কুলে পড়ে না, তবু তার অঙ্কের টিউশনিটা প্যারীমোহন বাবুকে দিলে তিনি করতে পারেন। আর কিছু না হোক, কলেজে অঙ্ক শেখাবার মতো বিদ্যা তার আছে। রাখাল তো জানে। রাখাল ছেলেকে পড়াবার বিশেষ বিশেষ বিষয়ের জন্যে আলাদা টিউটর রাখার ব্যবস্থা করেছে জেনেই কথাটা তার মনে হয়েছে। রাখাল বেশ একটু গর্বের সঙ্গে বলেছে, না রেখে আর কি করি বলুন,
আমারই তো ছেলে। নিজের মুরত যে ওর কত তা তো আমার জানতে বাকি নেই। এই দেখুন না, একজন ইংরেজির, একজন লজিকের তো এর মধ্যেই এসে জুটেছেন, অঙ্কেরও একজন না রাখলে নয়। প্যারীমোহনবাবু আশান্বিত হয়ে বলেছেন, সেই জন্যেই তোমার সঙ্গে দেখা করতে এলাম। তা বেশ করেছেন, আপনি হলে তো ভালোই হয়। রাখাল হঠাৎ যেন একটু চিন্তিতভাবে বলেছে, তবে কি জানেন, স্কুল থেকে কলেজে ঢুকলেই ছেলেদের মাথাগুলো একটু গরম হয়ে যায় কি না। স্কুলের মাস্টারদের তখন মনে করে ওই কি বলে ওল্ড ফসিলস। কলেজের প্রফেসরের কাছে না পড়লে বাবুদের তখন মান থাকে না। আচ্ছা, তবু আমি বুঝিয়ে বলে দেখব ক্ষণ, আপনি বরং খোঁজ নেবেন এর মধ্যে একদিন। প্যারীবাবু আর কিছু না বলে উঠে পড়েছেন। এবার তার মতো অবস্থা হলে আর কেউ বোধহয় আর একবার পিড়াপিড়ি করত, কিন্তু তার দ্বারা তা সম্ভব নয়। রাখালও তার সঙ্গে উঠে দাঁড়িয়ে হঠাৎ আবার সহৃদয়তায় গলে গিয়ে বলেছে, আমি বলি কি মাস্টার মশাই, এ লাইনটাই ছেড়ে দিতে পারেন না? সারা জীবন মাস্টারি করে তো দেখলেন, যা তো গেল, পেটও ভরল না। আমাদেরই শশাঙ্কবাবু স্কুল ছেড়ে চোরা বাজারে ঢুকে কি রকম ফেঁপে উঠেছেন জানেন তো? পুকুরকে পুকুর চুরি করে মেরে দিচ্ছেন। মাস্টারি নিয়ে পড়ে থাকলে কি আর হতো? উপোস করে দিন যেত তো। আপনি যদি রাজি থাকেন তো বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই সেনেরই একজন লোক দরকার, বলছিল কেয়াতলা না কোথায় ওর বাইরের কাজ দেখবার জন্যে। একটু সুবিধে মাফিক চোখ দুটো বুজিয়ে রেখে হাত বাড়াতে পারলে দেখবেন হাত মুঠো করতে পারছেন না, লক্ষ্মী হাত উপচে পড়ছে। প্যারীমোহনবাবুকে চুপ করে থাকতে দেখে একটু হেসে রাখাল আবার নিজে থেকেই বলেছে, আপনার কি মনে হচ্ছে? বেশ বুঝতে পারছি। কান দুটো আমার মোলে দিয়ে আবার বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিতে ইচ্ছে হচ্ছে, কেমন না? কি বলবো বলুন, এই রোগেই তো আপনারা মারা যাচ্ছেন। শয়তানের রাজ্যে টিকে থাকতে হলে শয়তানি না করে উপায় নেই। এই সোজা কথাটা আপনারা কিছুতেই বুঝবেন না। প্যারীমোহনবাবু গম্ভীরভাবে বলেছেন, আমি তাহলে আসছে রবিবার আসব। বেশ, তাই আসবেন বলে রাখাল তাকে এবারেও দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সসম্মানে নমস্কার করে বিদায় দিয়েছে। প্যারীমোহনবাবু ক্লান্ত দেহে যখন বাড়ি ঢুকলেন তখন বেশ বেলা হয়ে গিয়েছে। অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে বলে সকালবেলা কিছু মুখে না দিয়েই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলেন। ক্লান্ত হয়ে ফিরে এসে ইচ্ছে ছিল একটু চা খাবার, কিন্তু রবিবার বলে উনুনে এখনো আঁচ পড়েনি। কয়লার যা দাম, তাতে বুঝে সুঝে উনুন ধরাতে হয়। দুবেলা উনুন ধরাবার দরকারই থাকে না কোনো দিন। রাঁধবার জিনিসের অভাব যেদিন থাকে না, সেদিনও প্যারীমোহনবাবুর স্ত্রী হেমলতা একবেলার বেশি আগুন জ্বালেন না। দুবেলা রান্না করার বিলাসিতা করবার মতো অবস্থা তাদের অনেক দিন ঘুচে গেছে। গলির মধ্যে একটি অত্যন্ত পুরনো জীর্ণ দোতলা বাড়ির নিচের দুটি অন্ধকার স্যাঁতসেঁতে ঘর প্যারীমোহনবাবু আজ 20 বছর ধরে ভাড়া করে আছেন। 20 বছরের মধ্যে কোনো দিন সে বাড়ির সংস্কার হয়েছে কিনা সন্দেহ।
দেয়ালে হাত লাগালে চুনবালি ঝরঝর করে খসে পড়ে। জানলা দরজাগুলো এমন নড়বড়ে যে মনে হয় খুলতে বন্ধ করতেই কোনোদিন দেয়াল থেকে আলগা হয়ে আসছে। ঘর দুটির সামনে সংকীর্ণ একটি রকের একদিকে দরমা ও চটে ঘিরে রান্নার জায়গা করা হয়েছে, আর একদিকে একটি ভাঙা তক্তপোষ পাতা আছে। সেইটাই প্যারীমোহন বাবুর বৈঠকখানা ও সময় পেলে বিশ্রামের জায়গা। প্যারীমোহন বাবু ছাতাটি দেয়ালের ধারে রেখে ক্লান্তভাবে সেই তক্তপোষের উপর এসে বসে পড়েন। হেমলতা রান্নাঘরের পাড়ে এক বালতি জল দিয়ে বাড়ির ছিন্ন ময়লা কাপড় চোপড় সাবান দিয়ে যথাসম্ভব পরিষ্কার করবার চেষ্টা করছেন। স্বামীকে দেখে অভ্যাসের দরুন সাবান মাখা হাতের কোনোই দিয়ে মাথায় শাড়ির একটা প্রান্ত তুলে দেবার ব্যর্থ চেষ্টা করে হাঁক দেন, "ও মা, তোর বাবাকে রান্নাঘরের পাখাটা দিয়ে যা তো।" প্যারীমোহন বাবু কোচার খুঁট দিয়ে মুখ মুছছিলেন। মেজ মেয়ে উমা এসে পাখাটা দেবার সময় তিনি অবাক হয়ে তার দিকে খানিক তাকিয়ে থাকেন। উমা চলে যাবার পর অবাক হবার কারণটা যে তার হৃদয়ঙ্গম হয়, স্ত্রীকে ডেকে বলেন, "এদিকে একটু শোনো। কাপড় কাচ্ছি, দেখতে পাচ্ছ না? বলো না ওইখান থেকেই।" প্যারীমোহন বাবু গম্ভীর স্বরে বলেন, "না, এইখানে শুনে যাও।" এ গলার স্বর অমান্য করা যায় না। হেমলতা সাবান মাখা হাতেই উঠে এসে বলেন, "বলো, কি বলছো?" তীব্র দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে প্যারীমোহন বাবু বলেন, "উমা নতুন একটা শাড়ি পরেছে দেখলাম।" "হ্যাঁ, পরেছে, তা হয়েছে কি? মেয়েদের কি নতুন শাড়ি পরতে নেই?" "পরতে আছে, কিন্তু শাড়ি এলো কোথা থেকে?" "কাল ওর জন্মদিন ছিল, তাই পেয়েছে।" প্যারীমোহন বাবু কিছুক্ষণের জন্যে স্তম্ভিত হয়েই বুঝি কথা বলতে পারেন না। এ বাড়িতে কারো জন্মানো এমন একটা সৌভাগ্য নয় যে ঘটা করে এ পর্যন্ত কোনো দিন তার স্মরণ করবার ব্যবস্থা করা হয়েছে। খানিক বাদে কঠিন স্বরে তিনি জিজ্ঞাসা করেন, "কে দিয়েছে?" "পুলিন বাবু দিয়েছে।" "নাও, হলো তো? মেয়ে একটা নতুন শাড়ি পরেছে, তার জবাব দিয়ে দিতে দিতে জান গেল। হেমলতা আবার তার কাপড় কাচার জায়গায় ফিরে যান। নিজের মনের কোনো একটা সংকোচ ঢাকবার জন্যেই তার কণ্ঠে যে এই অতিরিক্ত ঝংকার, তা কিন্তু বুঝতে বাকি থাকে না। প্যারীমোহন বাবু স্তব্ধ হয়ে বসে থাকেন। পুলিন বাবু শাড়ি দিয়েছে। বছর খানেক আগে তার স্ত্রী এই পুলিন বাবুর সম্পর্কে কি বলেছিলেন স্পষ্ট তার মনে আছে। বেশ একটু রাগের সঙ্গেই হেমলতা সেদিন জানিয়েছিলেন, "দেখো, ওই পুলিন বাবু লোকটির ধরন ধারণ আমার ভালো লাগছে না কিন্তু।" পুলিন বাবু আবার কে? প্রথমটা বুঝতে না পেরে প্যারীমোহন বাবু জিজ্ঞাসা করেছিলেন, "ওই যে গলির মোড়ের বড় বাড়িটা যাদের, চেনো না?" চিনতে পেরে প্যারীমোহন বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, "হ্যাঁ, কি করেছে সে?" "করেনি কিছু, কিন্তু ওরা হলো বড় লোক। আমাদের মতো গরিব দুঃখীর সঙ্গে অমন গায়ে পড়ে আলাপ করার অত গরজ ওদের কিসের? নেপুর সঙ্গে ভাব করে প্রথম একদিন বাড়িতে এলো, তারপর আজকাল যখন তখন হামেশাই তো আসছে। কেমন আছেন মাসিমা? এই একটু ঘুরে গেলাম মাসিমা।
আমি যেন ওর কোন কেলে কেনা মাসিমা। তা মাসিমা বললে দোষটা কি বুঝতে পারো না? উমা যে বড় হয়েছে সে খেয়াল আছে? লোকটির স্বভাব চরিত্র জানতে পাড়ায় তো কারুর বাকি নেই। স্ত্রীকে মেরে ধরেই বাড়ি থেকে বার করে দিয়েছে। না মনের দুঃখে সে নিজেই বিদে হয়ে গিয়েছে কেউ জানে না। আমাদের ওপর অত দরদ ওর কিসের? সেদিন বলে কিনা, উমার যা মিষ্টি গলা, আমি ওকে গান শেখাবো মাসিমা। আমিও বললাম, আমাদের মতো গরিবের ঘরের মেয়েরা রেধে বেড়ে বাসন মেজে চুল বাঁধবারই সময় পায় না, গান শিখে তাদের কি হবে? বললে হবে কি, লজ্জা তো নেই, বেহায়ার মতো আবার তবু আসে। পুলিনবাবু যে তবু আসে, প্যারীবাবু তা সব সময়ে চোখে না দেখলেও জানেন। কিন্তু উমাকে জন্মদিনের নামে তার শাড়ি দেওয়া পর্যন্ত যে হেমলতার প্রশ্রয় পেতে পারে, এতটা তিনি ভাবতে পারেননি। গোড়ায় গোড়ায় ছেলে মেয়েরা পুলিনবাবুর সঙ্গে বায়োস্কোপ থিয়েটারে যাবার জন্যে তার কাছে অনুমতি চাইতে এসেছে। নিজে থেকে কোনো উৎসব আনন্দের সুযোগ দেবার ক্ষমতা নেই বলেই তাদের আশাভঙ্গ করতে তিনি পারেননি। আজকাল অনুমতি নিতে কেউ আসে না। পুলিনবাবুর সঙ্গে যাওয়া বন্ধ হয়েছে বলে নয়, এ বাড়ির সঙ্গে ঘনিষ্ঠতাটা তার এত বেড়েছে যে অনুমতি নেওয়ার প্রয়োজন আর কেউ অনুভব করে না। প্যারীবাবু সরল ও সত্যাশ্রয়ী বলে নির্বোধ নন, শুধু এতদিন তার দৃষ্টি নিজের দুশ্চিন্তার মধ্যে মগ্ন হয়েছিল। এই ঘনিষ্ঠতাটার আসল চেহারা আজ এই শাড়িটির সাহায্যে তার সমস্ত জঘন্যতা নিয়ে তার কাছে পরিস্ফুট হয়ে ওঠে। এই জীর্ণ বাড়িটার সমস্ত স্ত্রী ও শালীনতার আবরণ যেমন ধীরে ধীরে খসে যাচ্ছে, তার দুর্বল ইটগুলো যেমন নোনা ধরার বিষক্রিয়া ঠেকাতে না পেরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, দারিদ্রে জীর্ণ তার সংসারেরও সেই পরিণাম তিনি চোখের ওপর দেখতে পান। অভাবের ছিদ্র পথে কলুষ ও গ্লানি এ সংসারকে ধীরে ধীরে গ্রাস করেছে। অভিভূত স্তব্ধ হয়ে বসে থাকতে থাকতে হঠাৎ একটা গোলমালে তার চমক ভাঙে। বড় ছেলে দেবু সবচেয়ে ছোট নেপুকে কান ধরে বাইরে থেকে নিয়ে এসে হেমলতার কাছে ক্রুদ্ধ স্বরে বলছে, শোনো মা, তোমার ছোট ছেলের কীর্তি, উনি চুরি বিদ্যেতে পর্যন্ত পাকা হয়েছেন। পাশের বাড়িতে বন্ধুর সঙ্গে পড়ার বই আনবার ছুতো করে গিয়ে ঘরের দেরাজের ওপর থেকে হেমলতারই নিঃশব্দ ইঙ্গিতে বাবার উপস্থিতি টের পেয়ে দেবু হঠাৎ চুপ করে যায়। প্যারীমোহন বাবুর মাথায় তখন কিন্তু আগুন জ্বলে উঠেছে। পাখাটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে তিনি সেখানে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে জিজ্ঞাসা করেন, কি চুরি করেছে নেপু, কি চুরি করেছে? তার এমন চেহারা হেমলতা জীবনে কখনো দেখেননি। তিনি ভয়ে কাঠ হয়ে বসে থাকেন। দেবু ও নেপু দুজনের কারো মুখ দিয়েই কথা বার হয় না। বল, কি চুরি করেছিস? বলে প্যারীমোহন বাবু পাখার বাটটা তোলেন, কিন্তু নেপুর গায়ে তার আঘাত আর পড়ে না। হাত তুলেও খানিকক্ষণ কেমন অদ্ভুত ভাবে নেপুর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে পাখাটা তিনি নামিয়ে নেন। তারপর পাখাটা সেইখানে ফেলে দিয়ে দেওয়ালে ঠেস রাখা ছাতাটা হাতে নিয়ে কোনো দিকে না চেয়ে তিনি বাড়ি থেকে
বেরিয়ে যান।